বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের সকল মানুষকে, জনগণকে সালাম জানাই। আমার নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে, আমার বড় ভাই অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু ভাইকে অনেক অনেক সালাম জানাই। এবং আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকেও সালাম জানাই, এবং দেশনেত্রী খালেদা জিয়া সহ যারা বিএনপির নেতাগুলো সবাইকে আমি আমার স্নেহ এবং শ্রদ্ধা জানাই। আমি আজকে আসলে শহীদ প্রেসিডেন্ট বহুদলীয় রাজনীতি প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে কিছু আমি স্মৃতিচারণ করতে যাচ্ছি। আমি যেটুকু জানি সেটুকু আমি বলার চেষ্টা করব। সেটা হলো যে বাংলাদেশের উন্নয়নের নেতা, উন্নয়নের যে শুরু, মুক্তিযুদ্ধ এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে নেতা আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়েছিলেন, তিনি আমাদের প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। প্রথমে তার এই জন্মদিনে তার জন্য আমি আল্লাহ পাকের কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এটা আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তখন ওনার শুরুটা আমি একটু শুরু করি। আমি নাটোরের ছেলে, আমি নাটোরের যেটা আমি দেখছি সেখান থেকে আমি একটু বলছি উনি কী ধরনের নেতা ছিলেন, তিনি গণমানুষের কীভাবে রাখাল রাজা হয়েছিলেন তার কিছুটা আমি একটু বলছি। তখন আমি সম্ভবত স্কুলে ভর্তি হয়নি, তবে আমার ছোট, আমি হাফ প্যান্ট পরা, খালি গায়ে, তখনও স্কুলে সম্ভবত অ্যাডমিশন নেইনি। তো উনি প্রেসিডেন্ট হওয়ার পরের ঘটনা এটা। উনি ট্রেন জার্নি দিয়ে একবার নাটোর রেল স্টেশনে একটা পথসভার মতো করেন আর কি, একটা পথসভার মতো। তো সেখানে ওনাকে আমি সামনাসামনি, আমি ছোট্ট ছিলাম তো, আমি একদম সামনের মঞ্চের সামনে থেকে ওনাকে দেখার আমার সৌভাগ্য হয়েছিল। এবং তার যে কথাগুলি, আমার ছোট্ট মানুষ হলেও আমার যে স্মৃতির মধ্যে গেঁথে আছে সেগুলি আমি একটু বলি। উনি সেখানে এসে প্রচুর জনগণ, সেই রেল স্টেশনের নিচে প্রচুর জনগণ তখন সেখানে উপস্থিত হয়েছিল। মানে প্রেসিডেন্ট জিয়াকে তখন জনগণ প্রচণ্ড ভালোবাসত,
দেশের উন্নয়ন যখন উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে সময় পুরুষ মহিলা প্রচুর, মানে আমি এটা ছোট হয়েও আমি দেখছি যে এত মানুষ পথসভায়। তো তিনি বারবার একটা কথা বলছিলেন, এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটা বাংলাদেশের উন্নয়নের কথাটা উনি ঘুরে ফিরে এই উন্নয়নের কথাটাই বারবার বলছিলেন, যে কিভাবে দেশটাকে আবার গড়ে তোলা যায়, আরও উন্নত করা যায়, এই কথাগুলি তিনি বারবার বলছিলেন। তিনি সবাইকে হাত উঁচু করে ওয়াদা করে প্রতিজ্ঞা করে নিচ্ছিলেন যে দেশের উন্নয়ন করতে হবে, কৃষি বিপ্লব ঘটাতে হবে, ঘরের আশেপাশে শাক সবজি ফলমূল এগুলি চাষ করতে হবে, রেল লাইনের ধারগুলিতে যাতে পরিত্যক্ত অবস্থা না থাকে, ফসল দিয়ে ভরপুর করে ফেলতে হবে, গাছ লাগাইতে হবে, কাউকে বসে থাকা যাবে না। মহিলাদের উদ্দেশ্যে বলতেছিলেন যে আপনারা কি পরিবার পরিকল্পনা অংশগ্রহণ করবেন কিনা, তাদেরকে ওয়াদা করে নিয়েছিলেন যে একটির বেশি দুটির বেশি ছেলেপেলে না হয়, এবং তাদের মহিলাদের বাড়িতে হাঁস মুরগি পালন করার জন্য ওয়াদা করাচ্ছিলেন। এই হচ্ছে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা আমার, তখন তো আমি একেবারেই ছোট, তো আমি ওনাকে সেদিন থেকেই তার প্রতি আমার একটা যে শ্রদ্ধা, এটা আমার জন্ম নেয়। তো আমি সেদিন দেখছিলাম যে তিনি কিভাবে মানুষকে প্রলুব্ধ করেন, এবং মানুষকে কিভাবে তিনি যে মানে উন্নয়নের দিকে মানুষকে নেওয়া যায়, মানুষের দুর্দশা দূর করা যায়, এইগুলি উনি বারবার বলছিলেন। পরে উনি ওখান থেকে চলে যান। পরবর্তীতে আমি ধীরে ধীরে একটু একটু করে বড় হতে থাকি। পরবর্তীতে আমি যখন স্কুলে পড়ি, আমি আর কিছু কিছু জানলাম ওনার সম্বন্ধে। তো উনি তো প্রথমত যেটা আমরা জানি, যে সবাই জানে, বাংলাদেশের সবাই জানে, কম বেশি সবাই জানে যে শহীদ জিয়া না হলে বাংলাদেশের হয়তো বা আজকে এই বাংলাদেশ এত দূর এগিয়ে আসতে পারত কিনা আমার সন্দেহ আছে। তো উনি যখন শেখ মুজিবুর রহমান যখন ওই ৭ই মার্চের ভাষণ দিয়ে এদেশ থেকে প্রধানমন্ত্রীত্ব লোভে যে একটা হোটেল কন্টিনেন্টাল ঢাকায় এই পাক যে ইয়া খান বা ওদের সাথে যে একটা যে চুক্তি করছিল, যে আসলে তো শেখ মুজিবুর এই দেশের স্বাধীনতা আসলে চাচ্ছিল না, ভিতরে প্রধানমন্ত্রী চাচ্ছিল, এরকম একটা পরিকল্পনা করে সে এখান থেকে পালিয়ে যায়। তখন দেশ তো একটা ভারসাম্যহীন অবস্থায় পড়ে। সেই ক্রান্তি লগ্নে আমাদের এই জিয়াউর রহমান আল্লাহর তরফ থেকে যে উনি যে এই সহযোগিতা স্বরূপ সে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তার এই রেডিওতে গোটা বাংলাদেশের মানুষ, কৃষক জনতা, ছাত্র, প্রত্যেকটা মানুষ যখন তার এই ঘোষণা শুনল, সবাই প্রলুব্ধ হলো এই মুক্তিযুদ্ধের প্রতি। কারণ শেখ মুজিবুর তো ভাষণ দিয়ে চলে গেছে, সে তো স্বাধীনতার ঘোষণা দিয়ে যায়নি। তো শহীদ জিয়ার যে এই যে ঘোষণা, এতে মানুষ, উনি জেট ফোর্সের অধিনায়ক ছিলেন এই আমাদের জিয়াউর রহমান। সেখান থেকে তিনি জেট ফোর্স থেকে উনি যুদ্ধ পরিচালনা শুরু করেন কালুরঘাট থেকে, তো চিটাগাং থেকে। তো ঘটনা হচ্ছে যে এই যে ওনার ঘোষণার পর থেকে যুদ্ধ যে একটা গতি পেল, এবং গোটা বাংলাদেশে একটা যুদ্ধ ত্বরান্বিত হলো। আমি শর্টকাটে কথাগুলো বলি। আচ্ছা, ত্বরান্বিত হলো এবং যুদ্ধ একটা পর্যায়ে যেয়ে বাংলাদেশের ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হলো। আর শেখ মুজিবুর কী করলেন, উনি পশ্চিম পাকিস্তান থেকে
ওখান থেকে ওখানে আরাম বিরাম করে এখানে এসে মানে আসলে এরা এ এবং আর বিটি এরা আসলে দেশের জন্য কিছুই করে নাই। ওই শুধু শুধু দেশের মানে প্রধানমন্ত্রিত্ব লওয়াটা হচ্ছে মানে মানে ফাও মানে যেটা মানে এমনি এমনি পাওয়া এইভাবে তারা, আর বিটিও এভাবে গতিটা নিছে, সেও ওইভাবেই লিছিল। ওই বক্তৃতা দিয়ে চলে গেছে, তারপরে এসে আবার যে সবাই ভাবতেছিল জনগণ যে মনে হয় যে ওই ভাষণের ওই তেই মনে হয় শেখ মুজিবুর দেশ স্বাধীন করছে। আসলে তো দেশের ৩০ লক্ষ মা বোনেরা এই দেশেরই মানুষগুলি মারা গেল। এবং হচ্ছে এই যে জেট ফোর্সের যে নায়ক আমাদের রাখাল রাজা, এই মহানায়ক, এই শহীদ জিয়াউর রহমান, ইনি যে এই যে মুক্তিযুদ্ধ জীবন বাজি রেখে যে সাহসিকতার সাথে এই যে যুদ্ধটা করলো, অনেকে করছে, তাদের মধ্যে এই জিয়াউর রহমান যে বিরচিতভাবে যে যুদ্ধ করে যে দেশটাকে স্বাধীন করলেন। আচ্ছা, তারপরে কি করা হলো, তাকে পরবর্তীতে আমরা দেখি যে সে সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশের যখন করুণ অবস্থা, যখন শেখ মুজিবর তার সাঙ্গপাঙ্গ নিয়ে এই দেশটারে লুটপাট করছিল, যে ব্যাংক ডাকাতিতে শুরু করে এদেশের যুদ্ধের যে অস্ত্রগুলি জমা না দিয়ে এই অস্ত্রগুলি দিয়েই এই দেশেরই জনগণগুলিকে হত্যা করছিল, লুণ্ঠন করতেছিল, ডাকাতি করতেছিল, কৃষকের বাড়ি ঘর লুটপাট করতেছিল। সেই মানে দেশের একটা বিশৃঙ্খল একটা অবস্থা, সেখানে কোনো একটা নৈরাজ্যের একটা অবস্থা চলতেছিল। মানুষ না খেয়ে মরতেছিল, মানুষের পরনে কাপড় ছিল না, মা বোনদের পরনে কাপড় ছিল না। তারা ওই মশারি পরে তারা হচ্ছে ওই জাল নেট পরে তাদের মান সম্মান ঢাকছিল, মানুষ খেতে পারছিল না। যারা শাক লতা পাতা, ওই যে ময়দার গুঁড়া, এগুলি জাল টাল দিয়ে খেতে। এই ছোট্ট হলেও কিন্তু আমার একটু একটু মনে আছে যে ওই মানুষগুলি কি অবস্থায় ছিল। খানা খোলা হলো, লঙ্গরখানা এই একটা করে রুটি খেয়ে দেখা যাচ্ছে সারাদিন কত মানুষ যে তারা কষ্ট করছে এদেশে। সেই ৭২, ৭৩, ৭৪ সালের আমি কথাগুলো বলতেছি যে কি অবস্থাগুলি গেছে দিনগুলি। মানুষ খেতে পারছিল না, মানুষ কি করবে, মানে হাহাকার চতুর্দিকে। সে অবস্থা থেকে সিপাহী বিপ্লবের মাধ্যমে যখন শহীদ জিয়াউর রহমান মুক্তি পেলেন, উনি তখন এই দেশের ধীরে ধীরে বাংলাদেশের হাল ধরলেন। এবং উনি বুঝতে পারলেন যে এভাবে চললে দেশের মানুষ না খেয়ে মরবে। এবং এ দেশ ভারতও তখন তো মানে শেখ মুজিবুর তো ভারতের তখন দালাল হয়ে গেল, যে দেশটা শেষ করে ফেলবে। তখন এই জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের মধ্যে বের হয়ে এসে বাংলাদেশের উন্নয়নে প্রথমে তিনি বুঝতে পারলেন যে দেশটাকে গড়তে হবে, উন্নয়ন করতে হবে, শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। উনি পরবর্তীতে দেশের এই যে কৃষি বিপ্লব, যেটা আমি একটু আগে বললাম যে আমি ছোটোবেলায় দেখলাম বা নিজের চোখে তাকে দেখলাম যে ওখানে কিভাবে তিনি মানুষকে এই মানে উৎপাদনের রাজনীতি, কিভাবে দেশে অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধি করা যায়, এগুলি বলছিলেন। ঠিক এভাবে তিনি দেশে তখন তো ওই যে দুটো ধান হতো, আউশ আর আমন। তখন তিনি বিদেশ থেকে, বিশেষ করে চায়না থেকে যে ইরির যে কয়েকটা জাত নিয়ে আসলেন, বীজ নিয়ে আসলেন, এইগুলি বাংলাদেশে ছড়িয়ে দিলেন। এবং শুধু তাই না, এগুলি যে উৎপাদন করতে এই যে ইনস্ট্রুমেন্টগুলি লাগে, এই যে পানির সেচ বা সেচ প্রকল্প, এগুলিও হচ্ছে বিদেশ থেকে নিয়ে আসলেন। তারপরে তিনি আরও কিছু কিছু দেশের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করলেন দেশের উন্নয়নের জন্য। চীনের সাথে, সৌদি আরবের সাথে, তারপরে আরও বিভিন্ন দেশের সাথে উনি একটা সুন্দর সম্পর্ক তৈরি করলেন এবং দেশ গড়ার জন্য মনোনিবেশ করলেন।
তিনি শুধু ঢাকায় বসে থাকলেন না, তিনি গ্রামগঞ্জ ঘুরে ঘুরে বা গোটা বাংলাদেশ ঘোরা শুরু করলেন। তিনি আমরা আমরা ছোটবেলায় দেখছি তিনি খালি গায়ে শুধু গেঞ্জি পরে ওই খাল খাল খনন কাজে উনি মনোনিবেশ করলেন। উনি বুঝলেন যে এখানে যত পানি খাল খনন করা হবে তো কৃষিটা ফসলটা উৎপাদন সহজ হবে। তিনি খাল খননের জন্য গোটা বাংলাদেশ চষে বেড়ালেন এবং কৃষি ফসল দ্বিগুণ থেকে দ্বিগুণতর শুরু হলো এবং একটা বছরে কয়েকটা ধান উৎপাদন করতে লাগলো কৃষকেরা। এটা তো বলে একটা দিকে এভাবে বাংলাদেশের মানুষের যে এই যে একটা যে দুর্ভিক্ষ ছিল ৭৪-এ, সেখান থেকে উন্নতি হয়ে বাংলাদেশে একটা উন্নতির দিকে যাত্রা শুরু করলো ৭৫-এর পর থেকে। এবং তিনি আরও উপলব্ধি করলেন যে এই দেশকে গড়ে তুলতে হলে যে একটা সার্কের মধ্যে একটা কয়েকটা দেশ মিলে যে একটা ভারত, পাকিস্তান, তারপরে হচ্ছে যে আরও আমাদের এশিয়ার ভিতরে যে কতগুলি দেশ আছে, মালদ্বীপ, ভুটান, এগুলো একটা সার্ক একটা সার্ক শীর্ষ সম্মেলনের একটা উনি এটা তৈরি করলেন, যার ফলে একে অন্যকে সহযোগিতা করতে পারে বিভিন্নভাবে। এটা এই শহীদ জিয়ার অবদান ছিল, উনি এটা তৈরি করে গেছেন। তো পরবর্তীতে তো স্বৈরাচারেরা এগুলি সব বন্ধ করে দিল। তো যাই হোক, এগুলির কারণে বাংলাদেশের উন্নয়নের যাত্রাটা শুরু হলো। শুধু এখানে থেমে থাকলেন না, তিনি বিভিন্ন দেশের সাথে সুন্দরভাবে মানে দেশটাকে আগায় লওয়া যায় সেজন্য প্রত্যেকটা দেশের সাথে সুন্দর সম্পর্ক তৈরি শুরু করলেন। তো আমার দেশের যে এই যে উনি বুঝতে পারছিলেন যে ভারত আমাদের খুব একটা ভালো চায় না, এটা কিন্তু তিনি তখন থেকেই বুঝতে পারছিলেন। তো ওই জন্যে তিনি একটু কিছুটা ভারতের এই যে আমাদের দ্বীপ টিপ নিয়ে এই যে ভারত টানা হেঁচড়া করতেছিল, আমাদের দেশের যুদ্ধের পরে অনেক এখান থেকে সয় সম্পদ আমাদের দেশ থেকে নিয়ে গেছিলেন। এগুলির কারণে উনি একটু ভারতের সাথে সম্পর্কটা, ওই নতজানু সম্পর্কটা উনি রাখতেন না। তো আমি আরও যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মেজর জিয়া আরও 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 অবদান রাখেন। তিনি পরবর্তীতে বুঝলেন যে একটা দেশ গড়ার জন্য আরও কিছু প্রয়োজন, যেমন ছাত্র রাজনীতি, ছাত্রদের মধ্যে তখন টুকিটাকি গ্যাঞ্জাম ফ্যাসাদ এগুলি হতো। তো তিনি ছাত্র রাজনীতি গঠনের লক্ষ্যে তিনি এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করলেন, বিএনপি। তো এটার মাধ্যমে হলো কি যে এই বিএনপি শহীদ জিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা দেশ গড়ার কাজে সবাই মনোনিবেশ করলেন। তার মনে আছে এনএস কলেজে যখন আমি নাটোর জিন্নাহ স্কুলে পড়ি, তখন জিয়াউর রহমানের এইগুলিও তো আমরা বই পুস্তকে পড়ছি। পরবর্তীতে আমরা যখন কলেজে আসলাম 1981 সালে এই চিটাগাং উনি ওখানে একটা সামরিক একটা প্রবলেম তৈরি হয়েছিল। আসলে এগুলি একটা দেশি জানি না, এটা একটা ষড়যন্ত্র ছিল। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্ভবত এটা উনি বুঝতে পারেননি, উনি গেছিলেন ওখানে একটা মীমাংসা করার জন্য। তো সেখানে সার্কিট হাউসে এই মহানায়ককে নির্মমভাবে, আসলে তো আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, আমার দেশের এই যে উন্নয়নের হিরো, উন্নয়নের নায়ক, যে দেশের শৃঙ্খলার যে নায়ক, দেশের যে একটা এগিয়ে নিয়ে যাওয়ার নায়ক, এটা অনেকেই পার্শ্ববর্তী দেশ থেকে অনেকেই ভাবছিল যে এ থাকলে তো হচ্ছে বাংলাদেশ উন্নয়ন করে ফেলবে। এবং বাংলাদেশের ভিতরেও কিছু কুচক্রী ছিল, এরশাদের মতো লোক ছিল, আরও কেউ ছিল,
তারা এই পরিকল্পনা করে এই মহানায়ককে সেদিন 1981 সালে তাকে নির্মমভাবে হত্যা করে। আর সেদিন থেকেই আমাদের মনে হলো যে গোটা বাংলাদেশ যেদিন ওনাকে মারল, ওনাকে এই দেশের লোক এতটাই ভালোবাসতো যে যেদিন 81 সালে সম্ভবত 31শে মে যখন ওনাকে হত্যা করা হলো, পরের দিন আমি দেখি যে আমার বাসায় আমার নানি তো উনি যে এত ভালো মানুষ ছিলেন, আমার নানি কান্না করছেন। এভাবে আমি যেদিকেই তাকায় দেখি যে মনে হয় যেন মানুষ মারা গেলে যেমন হয়, গোটা বাংলাদেশটা একটা মৃত্যুপুরীতে পরিণত হলো। তার জানাজায় আমরা টিভিতে, তখন তো টিভি এত ছিল না, আমরা 2-একটা টিভি যেভাবে দেখছি, টিভিতে দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ, তখন তো বাংলাদেশের জনসংখ্যা এত ছিল না, কিন্তু ঢাকার রাজপথ কোনো জায়গা ফাঁকা ছিল না। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করলেন। তাকে কি পরিমাণ তাকে ভালোবাসতেন। শুধু ওই যে বললাম যে উনি দেশটাকে উন্নয়ন করছেন, তিনি প্রতিটা সেক্টর করছেন, মহিলা সেক্টর করছেন, যাদের মহিলারা তারা নিজেদের কাজ করতে পারে, যুবকরা তাদের কাজ করতে পারে, দেশে উন্নয়নের অংশগ্রহণ করতে পারে। তারপরে মানুষ যেন না খায়, মানুষ যেন 3 বেলা খেতে পারে ঠিক মতো, সেই জন্য উন্নয়নের জন্য যা যা করণীয় করছেন। তো আরও তিনি এই যে বাংলাদেশ, তখন তো স্বাধীনতার পরে এই যে বাংলাদেশ আর্মি, সেনাবাহিনী, যে তৎকালীন যে একটা সুশৃঙ্খল একটা সেনাবাহিনী তৈরি করছিলেন এই শহীদ জিয়াউর রহমান। পুলিশ বাহিনীকে তৈরি করছিলেন, পুলিশ, আনসার, গ্রাম্য পুলিশ, এগুলি কিন্তু শহীদ জিয়ার অবদান। উনি কিন্তু একটা সুন্দর একটা শৃঙ্খল বাহিনী তৈরি করে গেছিলেন। যেই বিডিআর কে আমি এর আগেও ভিডিওতে বলছি, যে বিডিআরকে দেখলে ভারতের মতো একটা দেশ পর্যন্ত একটা বিডিআরকে দেখলে 10টা হচ্ছে ওদের বিএসএফ ভয় করতো। বাংলাদেশের সেনাবাহিনী যদিও আমাদের সমরাস্ত্র অত আধুনিক ছিল না, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর যে মনোবল এবং যে সাহস, এর কাছে ভিড়তেই পারতো না, ভয় করতো এই পার্শ্ববর্তী দেশগুলি। এই বিডিআর, এই সেনাবাহিনীকে পরবর্তীতে এই শহীদ জিয়া রহমান গড়ে তুললেন। যেগুলি প্রয়োজন এগুলি করলেন। আর হচ্ছে এই যে খাদ্য স্বয়ংসম্পন্নতা করলেন, শিক্ষার ব্যবস্থাটা আমরা তখন লেখাপড়া করছি, জিয়া রহমানের বইগুলো আমরা পড়ছি। তখনকার বইগুলি এত সুন্দরভাবে মানে গোছানো, এবং হচ্ছে শিক্ষায় মান এত উন্নত ছিল বইগুলিতে। তো ওই শিক্ষা দীক্ষাগুলি এবং স্কুল কলেজগুলিও অনেক শৃঙ্খলার মধ্যে ছিল তখনকার স্কুল কলেজ, তাদের টিচার, শিক্ষক। উনি শিক্ষা ব্যবস্থাটা সুন্দরভাবে গড়ে তুললেন। জানেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমার এখনও মনে আছে শহীদ জিয়া রহমানের সময় এই কথাগুলি উনি প্রচার করতেন। তো এভাবে উনি শিক্ষা দীক্ষা, পরিবার পরিকল্পনার থেকে শুরু করে প্রতিটা সেক্টরই উনি উন্নয়ন শুরু করলেন, যার ফলশ্রুতিতে ওই যে 81 সালে তাকে ষড়যন্ত্রকারী, দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করল। এভাবে বাংলাদেশের যে উন্নয়ন থমকে দাঁড়ালো। গোটা বাংলাদেশ সেদিন কান্নায় জর্জরিত। প্রতিটা মানুষের মনে হচ্ছিল যে প্রতিটা বাড়ির থেকে একজন কেউ মারা গেছে, এরকম একটা অবস্থা। শুনশান নীরবতা, প্রত্যেকের চোখে পানি। আমি তো এরকম কোনো প্রেসিডেন্ট পদত্যাগ করুক আর হচ্ছে কোনো প্রেসিডেন্ট মারা গেল আমি এরকম দেখিনি কোনোদিন। আমি ছোট ছিলাম, আমি নিজে দেখেছি, আমি ওই টিভিতে অন্যের বাসায় যায় টিভিতে দেখছি। এগুলি তো মিথ্যা হওয়ার কথা নয়। তো এভাবে সেই প্রেসিডেন্ট জিয়াকে যদি আজ বেঁচে থাকতেন, হয়তো বা দেশটাকে আরও কিছুদিন যদি বেঁচে থাকতেন, বাংলাদেশকে আরও উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারতেন, কিন্তু এই চক্র তাকে মেরে ফেলল। তো শহীদ জিয়ার যে 19 দফা ছিল, তো 19 দফাটাই বাংলাদেশের উন্নয়নের জন্যে
কাজ করে যাচ্ছিল। তো প্রথমত জিয়াকে আমরা হিরো এই জন্য বলি, রাখাল রাজা এই জন্য বলি যে উনি মুক্তিযুদ্ধ একাধারে করলেন, দেশ গড়ার কাজে উনি উর্দি খুলে উনি হচ্ছে গ্রামগঞ্জে যে হচ্ছে কৃষকের সাথে কৃষিকাজে মনোনিবেশ করলেন এবং উনি হচ্ছে একজন রাজনীতিবিদ ছিলেন, সফল রাজনীতিবিদ, যে যার দল এখন পর্যন্ত বাংলাদেশে, যার দল এখনও বীর দর্পে বাংলাদেশে আছে এবং হচ্ছে এই যে এত যে এই যে স্বৈরাচার হাসিনা যে এত যে বদমাশি করে গেল, ও যে এত যে টাকা লুণ্ঠন করলো, এত যে অন্যায় করলো, দেশটাকে সে পঙ্গু করে দিয়ে গেল, কিন্তু প্রেসিডেন্ট জিয়ার দল তো হচ্ছে জাতীয়বাদী দল কিন্তু তাদের কাছে মাথা নত করে নাই। এই হচ্ছে শহীদ জিয়ার আদর্শ। তো আমি আরও একটু বলতে চাই যে তো পরবর্তীতে আমি আরেকটু একটু ওই পরিপ্রেক্ষিতেই যে সেই জিয়ার যে আদর্শটা কীরকম ছিল একটু বলি। সেটা হচ্ছে যে যখন আমি 87 সালে যখন 87-এ যখন আমি এনএস কলেজে যখন আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তো তখন আমি ওই যে ছোট্টবেলায় যখন জিয়ার ওই যে কথাগুলি শুনি, তখন থেকে কিন্তু আমি জিয়ার প্রতি আমার একটা শ্রদ্ধা ভালোবাসা জন্ম নেয়। তো তখন আমি বিএনপিতে এই যে যোগ দেই ছাত্র অবস্থায়, এনএস কলেজ যখন পড়ি ফার্স্ট ইয়ারে। তো তখন আমি আমার এক নেতার সাথে আমার পরিচয় হয়। সে আমাদের বর্তমান আরেক রাখাল রাজা, আমাদের প্রাক্তন সাবেক মন্ত্রী এবং হচ্ছে বর্তমান বিএনপির কেন্দ্রীয় নেতা আমাদের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, যিনি তখন ছাত্র নেতা ছিলেন। তো এনএস কলেজে আমরা দেখতাম যে উনি তখন থেকেই এই বিএনপি তখন তো প্রেসিডেন্ট জিয়া রহমান মারা গেছেন আর কি, কিন্তু এই দলটাকে যে গুছিয়ে তোলা, এই দলটাকে যে আবার গুছিয়ে তোলায়, বিএনপিকে গুছিয়ে তুলতে এই দুলু ভাই, তখন তো দুলু ভাইয়ের বয়স অনেক কম, ছোট, উনি ছাত্র নেতৃত্ব দিচ্ছিলেন। আমাদেরকে ছেলেপেলেদেরকে নিয়ে, বিশেষ করে আমাদের যে নাটোর স্টেশন এলাকার যে ছেলেপেলেগুলি, এদেরকে নিয়ে এবং যারা এদেরকে নিয়ে যে তখন আমাদের ডিস্টার্ব করতে হয় ছাত্রমৈত্রী, এদেরকে নিয়ে এই বিএনপিকে তার মেধা প্রজ্ঞা এবং সাহস, এই দুলু ভাইয়ের সাহস, মেধা প্রজ্ঞা এবং হচ্ছে একটা রাজনীতিবিদের যে যা গুণ থাকা থাকে সবগুলি তার মধ্যে ছিল। তিনি কখনোই হার মানতেন না, তিনি কখনোই ওই বিরোধী পক্ষের কাছে হার মানতেন না। তখন ছাত্রমৈত্রী বলে একটা দল তৈরি হয়েছিল, ছাত্রমৈত্রী, জাসদ এবং পরবর্তীতে জাতীয় পার্টিকে আমরা দেখছি। তো দুলুভাই একাই আমাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে এই রাজনীতি গড়ে গেছেন, তাদেরকে বারংবার তাদের সাথে টেক্কা দিয়ে হচ্ছে এই শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য উনি রাজনীতি করে গেছেন। নিজে বহুত অত্যাচারিত হয়েছেন, বিএনপির বহু কর্মী কেউ মারা গেছে, কেউ অনেক কর্মী হচ্ছে জেল খেটেছে, অনেক কর্মী আহত হয়েছে, অনেকে হারিয়ে গেছে, অনেক রকমের কষ্ট হয়েছে। তখন তো আবার আরেকজন প্রেসিডেন্ট আসলে এরশাদ, ও আবার স্বৈরাচার হয়ে উঠলো, ওরে আবার তারা যে আমাদের দিন নাই, সকাল থেকে রাত কোন দিক দিয়ে গেছে, দিন কখন দিয়ে গেছে, আমাদের ওই লেখাপড়ার তো সুযোগ পেতামই না। এই সারাটা দিন রাত হচ্ছে এই এরশাদ এতটা স্বৈরাচার হয়ে উঠলো যে তাকে আবার হটানোর জন্য আমাদের সারাদিন এই পুলিশের সাথে মারামারি করতে হতো, বিডিআরের মানে বাহিনীগুলির সাথে আমাদের যুদ্ধ করতে হতো, প্লাস এরশাদের যে সাঙ্গপাঙ্গ আছে তাদের সাথে যুদ্ধ করতে হতো। এদিকে আবার ছাত্রমৈত্রী, এরা আবার ডিস্টার্ব করতো, এদের সাথে সারা দিন প্রতি সেকেন্ডে এদের সাথে মারামারি করতে হতো আমাদের। এই করতে করতে একটা পর্যায়ে যে এই দুলু ভাইয়ের নেতৃত্বে, দুলু ভাই না হলে ওই আন্দোলন নাটক থেকে সফল করা খুব কঠিন ছিল।
ওনার যে মেধা, ওনার যে সাহস, ওনার যে মানে কর্মীদের প্রতি ভালোবাসা, এ দিয়ে তিনি আ আ এ এরশাদকে ৯০ সালে আ আ এরশাদের পতন হয়। তো আমি স্যালুট জানাই, আমার দুলুভাইকেও স্যালুট জানাই। পাশাপাশি আমাদের আরেক নেতা এই শহীদ জিয়ার পরে যে আমাদের নাটোর থেকে যে এরকম একজন ঠিক শহীদ জিয়ার আদর্শে যে গড়া আমাদের রাখাল রাজা দুলুভাই আমাদেরকে এইভাবে এই দলটাকে গড়ে তোলে। আচ্ছা, তারপরে আমি পরবর্তীতে আবার বিএনপি ক্ষমতায় আসে। এসে দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে তো যা হবার তাই হলো। এই হাসিনা তো দেশের প্রতি কোনো অবদান ছিল না, শুধু আর বাপের নাম দিয়ে এসে আবার এই ক্ষমতা বসলো, ইন্ডিয়া বসায় দিল। ওরা বসে এই যে দেশটাকে আবার পঙ্গু করে দিল। তো আমি অত দূর যাব না, আমি শুধু বলবো যে 89 যে আজকে 1989 যে শহীদ জিয়ার যে জন্মদিন, তাকে স্মৃতিচারণ করতে যে কথাগুলো আমার একদম, আমি বাস্তবতে আমি একদম কী বলা যায়, আমাদের ন্যাংটা ছোট্ট, তখন থেকে তাকে আমি দেখছি স্টেশনে। এবং নাটোর NS কলেজ মাঠেও তিনি একবার জনসভা করছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি উর্দিপুরে এসেছিলেন এবং পরবর্তীতে তার একটা হা না ভোট হয়, সেটা আমার মনে আছে। কিন্তু মানুষ অনেকে বলে যে হা না ভোটে এই হয়েছে সে হয়েছে, আসলে তা না। তখন দেশে যে দুর্ভিক্ষের পরে যে উনি যে হালটা ধরলেন, গোটা দেশের মানুষ এক বাক্যে ধানের শীষে এইভাবে যে জোয়ার আসে আর এইভাবে যে ভোট দেয়, এটা আমি ছোট্টবেলায় দেখছি জিয়াউর রহমানকে কীভাবে মানুষ ভালোবাসতো। এভাবে জিয়াউর রহমানের দেশটাকে গড়ছিলেন এবং দেশের উন্নয়ন উনি নিজেকে নিয়ে কখনোই ভাবেন নাই। উনি কখনোই নিজেকে নিয়ে ভাবেন নাই। এভাবে দেশটাকে উনি গড়ে তুলতেছিলেন। আরও হয়তো বা দেশটা আরও এতদিনে এই 53 বছর এতদিন লাগতো না, যদি জিয়াউর রহমান বেঁচে থাকতো। আরও আগেই বাংলাদেশ সিঙ্গাপুরের পর্যায়ে চলে যেত, থাইল্যান্ডের পর্যায়ে চলে যেত, মালয়েশিয়ার পর্যায়ে চলে যেত। কিন্তু তাকে তো এই দেশীয় চক্রান্ত, বাইরের চক্রান্ত তাকে হত্যা করলো। এভাবে দেশের উন্নতি তো এরা বারবার বাধাগ্রস্ত করলো। তো আমি শেষে এটুকুই বলি যে এখনও সেই তার যে তার আদর্শটা এতটাই শক্তিশালী ছিল এবং এত গুণগত ছিল, এবং দেশের প্রতি যে তার ভালোবাসা ছিল, দেশের জনগণের প্রতি যে তার ভালোবাসা ছিল, তিনি যে জনগণকে এতটাই ভালোবাসতেন, যার ফলে তার দল জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত তার দলের সমকক্ষ কোনো দল হতে পারে নাই। কেন পারে নাই? তার আপসীন নেতৃত্ব, তার দেশনেত্রী খালেদা জিয়া, তার স্ত্রী পরবর্তীতে হাল ধরলেন। তো এবং এভাবে বাংলাদেশের যে যতদিন বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির এবং তার এই যে তার যে একনিষ্ঠতা এবং তার যে স্বৈরাচারের বিরুদ্ধে যে তার যে আপসীন নেতৃত্ব, এটাই বাংলাদেশের জনগণের কাছে এখনও অতুলনীয় করে রেখে দিয়েছে এই জাতীয়তাবাদী দলকে। এই জাতীয়তাবাদী এই দেশের যদি উন্নতি হয়, এই জাতীয়তাবাদী দলের মাধ্যম দিয়েই হবে আমরা মনে করি। কিন্তু দলের ভিতরে এখন তো অনেক দলের যে হবে, কিন্তু ওই যে দলের যে শহীদ জিয়ার যে আদর্শটা, ওই আদর্শটা যদি প্রতিটা ছেলেপেলেরা যারা এখন বিএনপি করেন বা যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সবাই, কৃষক দল, যতগুলি দল আছে, আমি বলছি না যে তারা খারাপ কিছু করছে, সেটা না, কিন্তু তার জিয়ার রহমানের আদর্শ নিয়ে
দেশের মানুষকে এবং দেশকে যদি ভালোবাসে, তো আমার মনে হয় যে দেশ অবশ্যই এই দেশ আবার ঘুরে দাঁড়াবে। এই যে ক্ষতিগুলি করে গেছে স্বৈরাচার হাসিনা, এগুলি আবার ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। তো আমি সর্বশেষে আর আমি এটুকুই বলবো যে আমি নাটোরের কথা বলি যে নাটোরের আমাদের রাখাল রাজা, আমাদের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার দুলু ভাই, বড় ভাই, উনি নিজেও শহীদ জিয়ার আদর্শ লালন করেন। উনি এখনও যখন নাটোরে আসেন, তখন নাটোরে তার বাড়িতে এখনও হাজার হাজার লোকজন জড় হন। তাকে এতটাই ভালোবাসেন মানুষ। তুমি যেখানে জনসভা করতে যান, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায়। কারণ কি? তিনি তো আসলেই রাখাল রাজা, মানুষের সাথে ওই জিয়াউর রহমানের মতোই ক্লোজলি মিশে যান। তো সবাই আমরা দোয়া করি। আমি স্যালুট জানাই আমার নেতা বড় ভাই রুহুল তালুকদার দুলু ভাইকে স্যালুট জানাই। পাশাপাশি আমাদের বর্তমান যে দায়িত্বপ্রাপ্ত যে চেয়ারম্যান আছেন, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তাকেও স্যালুট জানাই। এবং আমি আরও শেষে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। এই বলে আমি আমার স্মৃতিতে যতটুকু আমি জানি তো বললাম। হয়তো আরও কিছু আমার এই মুহূর্তে মনে আসছে না। আর উনি এই দেশের জন্য যেটা করছেন, কোনো এই স্বাধীনতার পরে কোনো রাষ্ট্রপতি বা কোনো প্রধানমন্ত্রী এভাবে দেশের মানুষকে সত্যি সত্যি ভালোবেসে এভাবে যেতে পারে নাই। উনি মারা যাওয়ার পরে অনেকেরই তো অনেক কিছু পাওয়া যায়। এই যে হাসিনা যে স্বৈরাচার পালাইছে, তার এখন তো শোনা যাচ্ছে কত লক্ষ কোটি টাকা নিয়ে তার চামচারাই নিয়ে গেছে, তার বাড়ির চাকর বাকররাও নিয়ে গেছে, দেশটাকে শেষ করে দিয়ে চলে গেছে। আর জিয়াউর রহমান মারা যাওয়ার পরে কিছুই ছিল না। ওই যে আমরা বলি ভাঙা সুটকেস, আসলেই তার একটা বাড়ি ঘর পর্যন্ত তার ছিল না। চিন্তা করা যায়, তার একটা প্রেসিডেন্ট ছিল, তার একটা বাড়ি ঘর পর্যন্ত ছিল না। ক্যান্টনমেন্টে থাকতেন। 2টা মাত্র ছেলে ছিল, কোকো আর হচ্ছে তার এই তারেক রহমান। ছোট্ট, তারা যখন মারা যায় তখন তারা খুবই ছোট। সবাই তার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, তার আদর্শে দেশটা গড়ার চেষ্টা করবেন আগামীতে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।